লেখিকা প্রতীতি চৌধুরীর স্বয়ং সম্পূর্ণা। মুখ ভারী করে ছাদে গিয়ে বসেছিল সম্পূর্ণা। নিজের ওপরেই রাগ হচ্ছিল ওর। বাবা মা কি ওর উপরে আর একটু ভরসা করতে পারল না? আর একটা বছর গেলেই তো ওর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে যেত। তারপর না হয় ক্যাম্পাসিং থেকে ছোটোখাটো একটা কাজ জুটিয়ে নিতে পারত। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সম্পূর্ণার। শীতের সকাল, কুয়াশা ছাড়িয়ে নরম রোদের আভা উকি দিতে শুরু করেছে। সম্পূর্ণা ছাদের একপাশে রাতের পোশাকেই বসেছিল। ঠান্ডায় ওর শরীরটা ঠক ঠক করে কাঁপছে। চোখ দুটো সারা রাত্রি চিন্তা করে লাল হয়ে গেছে। পিছন থেকে হলুদ রঙের চাদরটা গায়ে জড়িয়ে দিল পূর্ণা। সম্পূর্ণা ঘুরে তাকিয়ে বলল, দিদি ভাই, তুই ছাদে উঠে এলি কেন? আমি তো একটু পরেই নিচে চলে যেতাম। পূর্ণা ওর বাঁকা বাঁকা আঙুলগুলো নাড়াচাড়া করে মুখের আওয়াজে কিছু ইশারা করল। সম্পূর্ণা হেসে বলল, ধুর, মন খারাপ কেন হবে? এমনি সকালের নরম রোদটা গায়ে মাখবো বলে ছাদে এসেছিলাম। পূর্ণা গাল দুটো ফুলিয়ে মুখে একটা রাগী আওয়াজ করে হাতের উপর ভর দিয়ে পিছন ঘুরল। সাথে সাথে সম্পূর্ণা ওকে জড়িয়ে ধরে বলল, তুই রাগ করলে কিন্তু সত্যি মন খারাপ হয়ে যাবে। পূর্ণা আবার সম্পূর্ণার দিকে ঘুরল। ওর ঠোঁট দুটো কিছু বলতে চেয়ে একবার কাঁপল, কিন্তু কিছু বলতে পারল না। শুধু বাচ্চা মেয়ের মতো মুখ দিয়ে আওয়াজ করতে লাগলো। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সম্পূর্ণা ওর দুটো গালে হাত দিয়ে বলল, ইসকে বলবে এটা আমার দিদি ভাই। পূর্ণা মুখ দিয়ে আওয়াজ করে হাতের আঙুলগুলো নাড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কিছু বলতেই সম্পূর্ণা ওকে দু হাত দিয়ে আঁকড়ে ধরে বলল, না রে দিদি ভাই, তোকে ছেড়ে কোথাও যাব না, বলেছি তো যাব না। মা বাবা যে যাই বলুক, আমি যাব না। পূর্ণা এতক্ষণে একটু আশ্বস্ত হলো। ওর বড় বড় চোখ, কাটা ঠোঁটে সূর্যের আলো এসে পড়ছে। সম্পূর্ণার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, পাগলি একটা। পূর্ণা বাচ্চাদের মতো হেসে সম্পূর্ণার হলদে চাদরটা নেড়ে নিজেকে দেখিয়ে আরও কিছু ইশারা করল। সম্পূর্ণা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো আমার দিদি পাগলি হলেও আমার ঠিক খেয়াল রাখে। পূর্ণার সম্পূর্ণরা দুই বোন, তবে নামেই দুই, মন থেকে একজনই। পূর্ণা ছোটর থেকেই 8-10টা বাচ্চার মতো স্বাভাবিক ছিল না। ডাক্তাররা ও জন্মাবার পরে বলেছিল বাঁচবে না। জিনগত কিছু ত্রুটির ফলেই এরকম অস্বাভাবিক বাচ্চার জন্ম হয়েছিল চন্দনা দেবীর। জন্মের পর থেকে পূর্ণার হাত পা বাঁকা, রুগ্ন, ঠোঁটের মাঝটা কাটা, চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড়, শিরাগুলো যেন শরীর ফেটে বেরিয়ে আসতে চাইছে। দীর্ঘ 21 দিন হাসপাতালের বিছানায় লড়াই চালাবার পর কিভাবে যেন সবাইকে ভুল প্রমাণ করে বেঁচে গেছিল পূর্ণা। তবে ওর মস্তিষ্কের বৃদ্ধি সাধারণ বাচ্চাদের মতো ছিল না। হাঁটতে চলতেও অন্যের সাহায্য নিতে হতো। হাতে পায়ে বেশ কয়েকটা অপারেশনের পর নিজের চেষ্টাতে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে শিখেছিল পূর্ণা। স্মরণালীতে সমস্যা থাকার কারণে কথা বলতে গেলেও জড়িয়ে যায়, লালা ঝরে পড়ে। তাই ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ইশারা আর মুখের কিছু আওয়াজ। অদ্ভুতভাবে ওই মুখের কটামাত্র আওয়াজে আর বাঁকা বাঁকা আঙুলের ইশারাতেই সম্পূর্ণা ওকে সবটা বুঝে যায়। পূর্ণা ওর শারীরিক প্রতিবন্ধকতা ভুলে মেতে ওঠে ছোট বোনের সাথে। একসাথে স্নান, খাওয়া, খেলা, আঁকা, টিভি দেখা, গল্প। পূর্ণার একঘেয়ে জীবনে সম্পূর্ণা শুধু ছোট বোন হয়ে নয়, এসেছিল একটা ছোট্ট পরী হয়ে। আর যখন থেকে সম্পূর্ণাও বুঝতে শিখেছে, জ্ঞান হয়েছে ওর, তখন থেকেও দিদিভাইকে আগলে আগলে রাখে সবার মাঝে। সেটা ঠাকুর দেখতে বেরোনো হোক বা শপিংয়ে, দিদিভাইয়ের হাতটা ভুল করেও ভিড়ের মাঝে ছাড়ে না। পূর্ণাও জানে এই পৃথিবীতে একমাত্র ওর বোনই আছে যার কাছে ও একটা দিনের জন্য বোঝা হয়ে ওঠেনি। তাই তো আজকেও পূর্ণা নিজের বুকের বাম দিকে সম্পূর্ণার হাতটা ধরে রেখে চোখ দুটো বন্ধ করে বোঝাতে চাইল সম্পূর্ণা ওর জীবনে কতটা আপন, বাবা মায়ের চেয়েও অনেক বেশি। তোর যে আজ তাড়াতাড়ি ফেরার কথা ছিল, জানতাম তো শুনবি না, এই জন্যই সকালে বলেছিলাম থাক, আজ আর কলেজে গিয়ে কাজ নেই। মায়ের কথাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে কলেজের ব্যাগটা টেবিলে নামিয়ে রাখলো সম্পূর্ণা। তারপর ব্যাগের চেন খুলে কয়েকটা জিনিস বার করতে ব্যস্ত হয়ে গেল। চন্দনা দেবী আবার বললেন, শাড়িটা পরে নিবি চল, মলিকে ডেকেছি তোকে সাজিয়ে দেবে।
আমার এখনো রাজ্যের কাজ পড়ে আছে, এদিকে ওরা সব চলে এলো বলে। বিরক্ত স্বরে উত্তর দিল সম্পূর্ণা, আমিও সব শাড়ি টাড়ি পরে সং সেজে বসতে পারবো না। পরিচয় করতে আসছে, পরিচয় করে যেন চলে যায়। চন্দনা দেবী হঠাৎ করে সম্পূর্ণার হাতটা ধরে হ্যাঁচকা টেনে বললেন, এই তোর মতলবটা কি বলতো? সম্পূর্ণা হাতটা ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে বলল, উফ, লাগছে তো। মতলব কেন থাকতে যাবে? সবেতে মতলব খুঁজো না তো, ভালো লাগে না। চন্দনা দেবী রেগে গজগজ করতে লাগলেন, হ্যাঁ, আমি মতলবই তো খুঁজি। আয়ুষের সাথে বিয়ে হলে জানবি তোর গত জন্মের পুণ্য ফল। ওরকম সোনার টুকরো ছেলের জন্য কত মেয়ের বাবা লাইন দিয়ে আছে। নেহাতি আয়ুষের পিসে মশাই তোর বাবার বন্ধু, সব জেনেও তাই আপত্তি করেনি, আসতে রাজি হয়েছে। কদিন ধরে ছেলেটার আর ছেলেটার বাড়ির লোকের গুণগান শুনে শুনে সম্পূর্ণার কান দুটো বিরক্ত হয়ে গেছে। কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে সম্পূর্ণা বলল, তোমাদের আয়ুষকে আমি কখন খারাপ বললাম? শুধু বললাম আমার এখন শাড়ি পরতে ভালো লাগছে না। তাছাড়া দিদিভাইকে কদিন ধরে প্রমিস করে রেখেছি আমিও আজ ওর সাথে আঁকতে বসবো। মুখ ঝামটা দিয়েই এবার চন্দনা দেবী বললেন, সারাদিন খালি দিদিভাই আর দিদিভাই, ওর জন্য নিজের জীবনটাও কি কয়লা করবি? সম্পূর্ণা এবার একটু বিদ্রুপ করেই বলল, কয়লার আরেক নাম কিন্তু কালো হিরে মা, অনেক কাজে লাগে। চন্দনা দেবী ক্রোধের চোটে চেঁচিয়ে বলতে লাগলেন, পূর্ণা তো আমাদের অর্ধেকটা জীবন শেষ করেই দিয়েছে, তুইও এবার বাকিটা শেষ করে দে। তোদের জন্য কোনোদিন এক ফোঁটা সুখের মুখ তো আর দেখতে পেলাম না। সারাটা জীবন ডাক্তার, হাসপাতাল, চিকিৎসা এসব করেই বুড়িয়ে গেলাম। এমন মেয়ে পেটে ধরার চেয়ে নিঃসন্তান থাকা আমার অনেক ভালো ছিল। সম্পূর্ণা দেখল পূর্ণা ওদের ঘরের দরজার সামনে এসে কুঁকড়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ছলছল করছে ওর। ততক্ষণে সম্পূর্ণার ব্যাগের জিনিসগুলো সব বার করা হয়ে গেছিল। রাউন্ড তুলির বান্ডিলটা আর রঙের শিশি দুটো পূর্ণার দিকে এগিয়ে দিয়ে সম্পূর্ণা বলল, এই দেখ দি ভাই, লেমন ইয়েলো পেয়ে গেছি, আর ডার্ক ব্লুটাও আছে। চন্দনা দেবী রাগের মাথায় রঙের শিশি দুটো হাত থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে দিলেন দরজাতে দাঁড়িয়ে থাকা পূর্ণার দিকে। তারপরে চেঁচিয়ে বললেন, মরতে পারিস না মুখ পুরি, আর কত জ্বালাবি আমাদের? তোর বোনটাকে অন্তত শান্তিতে একটু বাঁচতে দে এবার। পূর্ণা মেঝেতে ছিটিয়ে পড়া রঙগুলোর উপরে বাঁকা বাঁকা আঙুল ছুঁয়ে কাঁদছে দেখে সম্পূর্ণা আর থাকতে পারল না, ছুটে গেল দরজার কাছে। তারপর পূর্ণাকে জড়িয়ে ধরে ওর মায়ের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, তুমি মা? কেমন মা তুমি? নিজের মেয়েকে মরতে বলতে পারলে? ছি! চন্দনা নিজেও কাঁদতে কাঁদতে বিছানায় ধপ করে বসে গেল। বলতে লাগলো, চেয়ে তো ছিলাম যাতে একটা ছেলে হয়। তুই যদি আজ ছেলে হতিস তাহলে কি আর বিয়ের জন্য তাড়া দিতাম? ভেবেছিলাম পূর্ণার ভাই হলে অন্তত ওর দায়িত্ব নিতে পারবো, আমরা নিশ্চিন্তে মরতে পারবো। ঈশ্বর যে সে সুখও আমাদের দিলেন না। কি করব বল? দুই মেয়ের বোঝা ঘাড়ে নিয়ে মরেও যে শান্তি পাবো না। পূর্ণা কিছু না বুঝেই রঙগুলো নষ্ট হয়ে যাওয়ার দুঃখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সদানন্দবাবু মিষ্টি, ফল আরও বেশ কিছু খাবার দাবার নিয়ে ঘরে ঢুকেই এই অবস্থা দেখিয়ে হকচকিয়ে গেলেন। চন্দনার দিকে তাকিয়ে বললেন, কি হলো আবার? ওরা তো প্রায় এসে গেছে, তোমরা এখনো কি সব করছো? সম্পূর্ণা ওর চোখের জলটা মুছে উঠে দাঁড়িয়ে বলল, বাবা, আমি চলে গেলে দিদিভাইয়ের কি হবে? দিদিভাই তো আমাকে ছাড়া একটা রাত্রিও ঘুমোয় না। আমাকে ছাড়া দিদিভাই যে একটা দিনও কাটাতে পারবে না। সদানন্দবাবু গম্ভীর স্বরে বললেন, আয়ুষ খুব ভালো ছেলে সম্পি, নিজের কথা ভাব। ওরকম এনারাই পাত্র যে তেমন দাবি দেওয়া ছাড়া বিয়ে করতে রাজি হয়েছে, সেটাই তোর সৌভাগ্য। তাছাড়া আয়ুষের সাথে তোর বিয়ে হলে বিপদে আপদে পূর্ণাকেও সাহায্য করতে পারবে। জানিসই তো সারা বছর পূর্ণার চিকিৎসাতেই আমার কত টাকা খরচ হয়। রিটায়ারমেন্টের দিনও তো এগিয়ে আসছে, এবার অন্তত অব্যাহতি দে আমাকে। সম্পূর্ণা আরেকবার কাপা গলায় বলার চেষ্টা করলো, কিন্তু বাবা, আমিও তো ইঞ্জিনিয়ারিং পাশ করে কিছু একটা কাজ। সদানন্দ মালাকার পুরোটা না শুনেই ভারী গলায় বললেন, ইচ্ছে মতো পড়তে যেমন আমরা বাধা দিইনি, তেমন এবার আশা করি আমাদের সিদ্ধান্তেও বাধা দেওয়ার চেষ্টা করবি না।
তারপরেই চন্দনার দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন, যাও, মেয়েকে নিয়ে যাও, রেডি করে নিয়ে এসো। সম্পূর্ণার আজ নিজেকে প্রথমবার এতটা অসহায় লাগছিল, এতটা দুর্বল তো ওর নিজেকে সেদিনও লাগেনি যেদিন পুজো দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পূর্ণার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। সম্পূর্ণা সেদিন পাগলের মতো ভিড় ঠেলে রাস্তার ধারে সরিয়ে নিয়ে এসেছিল পূর্ণাকে। বাবাকেও ফোনে না পেয়ে বাধ্য হয়ে ফোন করেছিল ওদের পাড়ার রুবাইদাকে। রুবাইদা যে কিভাবে ওর বাইক চালিয়ে ভিড় এড়িয়ে পূর্ণাকে পৌঁছে দিয়েছিল সেদিন হসপিটালে, তা শুধু সম্পূর্ণাই জানে। অথচ ছেলেটা পূর্ণার বাবা মায়ের কাছে ভীষণ রকম অপছন্দের। সম্পূর্ণা ওর বাবা মাকে জিজ্ঞাসা করেও অপছন্দের সঠিক কারণটা অবশ্য খুঁজে পায়নি। চন্দনা দেবী বলেছিলেন, রুবাই আবার একটা ছেলে হলো, সারাদিন তো মোড়ের মাথায় আড্ডা দেয় আর গুন্ডাগিরি করে, একদম মেলামেশা করবি না। সম্পূর্ণা বোঝাতেও পারেনি রুবাইদা কোনোদিনই ওকে বুনি ছাড়া অন্য কিছু বলে ডাকেনি। এমনকি রুবাইদাকেও প্রতি বছরই রাখি পরায়। আজকেও ওর এরকম অসহায় অবস্থায় রুবাইদার মুখটাই একবার মনে পড়ল। তারপরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পূর্ণার শুকনো মুখটার দিকে তাকিয়ে মায়ের সাথে রেডি হতে চলে গেল। সদানন্দবাবু গর্বের সাথে বলছিলেন প্রমথেশকে, আয়ুষ তো বিয়ের পরেই আবার ইউএসএ চলে যাবে। সম্পি কিছুদিন কলকাতায় ওর শ্বশুর বাড়িতে থাকবে, তারপরে দুজনেই সেটেল হয়ে যাবে আমেরিকায়। এক সপ্তাহ আগেই পাত্রপক্ষের সাথে পাকা কথা হয়ে গেছে, সামনের মাঘেই বিয়ে সম্পূর্ণার। বাড়িতে তারই তোড়জোড় চলছে। চন্দনা দেবী প্রমথেশের দিকে চায়ের কাপ প্লেটটা বাড়িয়ে দিয়ে বললেন, আর কি বলবো, ছেলের বাড়ি থেকে এত তাড়া, ঠিক করে কিছু অ্যারেঞ্জ করার সময়ও তো পেলাম না। প্রমথেশ সদানন্দ বাবুর চেয়ে বয়সে ছোট হলেও পাড়ার সূত্রে বন্ধুর মতো। প্যান্ডেল ডেকোরেটার্সের বিজনেস। মেয়ের বিয়ের জন্যই সদানন্দ বাবু বাড়িতে ডেকেছিলেন প্রমথেশকে। প্রমথেশ একবার আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, পূর্ণার নিয়ে ওরা কিছু বলেনি? মানে জানে তো সব? চন্দনা দেবী সাথে সাথে বললেন, না না, সেসব আমরা কিছুই লুকোইনি। সম্পর্ক কি আর এসব লুকিয়ে হয়? ওই পণের টাকাটা একটু বেশি চেয়েছে। বাকি গয়নাগাটি জিনিসপত্র নিয়ে তো তেমন কিছু দাবি করেনি। আসলে ওরা তো আমেরিকাতেই থাকবে, ওখানে আর গয়নাগাটি জিনিসপত্র এসব কি কাজে লাগবে? আয়ুষের অফিস থেকে তো ফ্ল্যাট গাড়ি সবই দিয়েছে। প্রমথেশ চায়ে চুমুক দিয়ে বললেন, তাহলে সত্যি খুব ভালো ছেলে পেয়েছো বৌদি। 15 লাখ আর তেমন কি, এই তো বুধনদার বড় মেয়েটার বিয়ে হলো, ছেলে হাই স্কুলের মাস্টার, তাতেই 12 লাখ নগদ। একটা হন্ডা মোটর সাইকেল, গয়নাগাটি, ফার্নিচার কিচ্ছুটি বাদ দেয়নি। সদানন্দ বাবুও মনে মনে হিসেবের তুলনাটা করে প্রসন্ন হচ্ছিলেন। ভাবছিলেন সম্পূর্ণার জন্য সত্যি একটা সোনার টুকরো ছেলের ব্যবস্থা করতে পেরেছেন উনি। চন্দনা দেবী হবু জামাইয়ের আরেকটু প্রশংসা করে বললেন, আমাদের জামাই দেখতেও একেবারে কার্তিক ঠাকুরের মতো, কাঁচা সোনার মতো গায়ের রং, শুধু গোফটাই জানেই, ওখানে মনে হয় কেউ গোফদারি রাখে না। প্রমথেশ হাসতে হাসতে বললেন, তাহলে বৌদির ছেলের শখটা এতদিনে পূরণ হচ্ছে বলতে হয় নাকি? ছবি আছে কাছে? চন্দনা দেবী হাসতে হাসতে বললেন, ছবি নেই, তবে আয়ুষ স্যান্ডেল বলে দেখবেন ফোনে, ওই যে কি যেন একটা এখনকার সব ছেলেপিলেরা ইউজ করে। সদানন্দ বাবু বললেন, হ্যাঁ, তুই ওকে ফেসবুকে পেয়ে যাবি, ওর ফ্ল্যাটের ছবি টবিও আছে কিছু, আমাদের দেখাচ্ছিল। পাশের রুমে বসে পূর্ণা সাদা বড় ড্রয়িং শিটটাতে রঙের আঁচড় কাটলেও সম্পূর্ণা ওর বাবা মা আর প্রমথেশ কাকুর সব কথাই শুনছিল। বইটা ওর সামনে টেবিলে খোলা ছিল একটা বাহানার মতো। আয়ুষ দেখতে সত্যি নায়কের মতো, ওর চোখে চোখ রাখলে কোনো মেয়ের ওকে অপছন্দ করার মতো সাহস হবে না। তবে সম্পূর্ণার কেমনই একটু বেশি গায়ে পড়া স্বভাবের লাগছিল ওকে। ওর বাবা মায়ের সাথে তো আয়ুষ ভালোই কথা বলে, কিন্তু ওকে একা পেলে কেমন যেন একটু বেশি ঘনিষ্ঠ হতে চায়। সেদিনই তো ব্যালকনিতে দাঁড়িয়ে আলাদা করে কথা বলার সময় ওর গলার নিচ থেকে কোমর অবধি চোখের তারায় জরিপ করে বলে উঠল, এরকম নেশা ধরানো ফিগার ইচ্ছে তো করে আজই উড়িয়ে নিয়ে যায় একান্তে। প্রথমে হালকা হাসছিল সম্পূর্ণা, হঠাৎ করে আয়ুষ ওর হাতটা সম্পূর্ণার কোমরের পাশে দিয়ে বলল, তোমাকে দেখে মন অবাধ্য হতে চাইলে কি করব বলো? সম্পূর্ণা অবশ্য একটু ভয়ে ভয়ে ঢোক গিলে সরে গেছিল। আয়ুষ হেসে বলেছিল, রিল্যাক্স, আই অ্যাম জাস্ট জোকিং। আমি জানি ইন্ডিয়াতে একটা মেয়ের কাছে এসবের অন্যরকম ভ্যালু আছে। আরও কিছু ভাবছিল সম্পূর্ণা, তার আগেই পূর্ণা ওর আঁকার ড্রয়িংটা নিয়ে এসে বিরক্ত করতে লাগলো সম্পূর্ণাকে।
সম্পূর্ণা ভাবনা ছেড়ে ছবিটার দিকে তাকালো। একটা রাস্তার চারপাশে অনেক লোকজন, স্ট্রিট লাইটের সেই ভিড়ের মধ্যে শুধু অগণিত মাথা দেখা যাচ্ছে, আর তাদেরই মাঝ দিয়ে এগিয়ে আসছে একটা বাইকের লাইট। বাইকের উপরে বসা ছেলেটার মাথায় লালচে চুল, ডার্ক ব্লু প্যান্ট, হাতে সিলভার কালারের ব্রেসলেট আর হলুদ রঙের গেঞ্জিটার উপরে সাদা একটা লেখা। সম্পূর্ণার মনে হলো ও আগে কোথাও একে দেখেছে। মাথার উপরে হালকা চাপ দিয়েও তেমন মনে করতে পারলো না। এমনিতেই কদিন ধরে আয়ুষের সাথে ওর বিয়ে, নিজের সাথে এত বড় সমঝোতা, ও চলে গেলে পূর্ণার কি হবে, এসব ভাবতে ভাবতে মন অস্থির হয়ে আছে। পূর্ণা আবার ওর বাঁকা আঙুলগুলো নিয়ে সম্পূর্ণাকে খুঁচিয়ে কিছু বলার চেষ্টা করলো। সম্পূর্ণা জিজ্ঞাসা করলো, কে এটা দিদি ভাই, তুই চিনিস? পূর্ণা হাসতে লাগলো। সম্পূর্ণার দিদির গাল টিপে দিয়ে বলল, খুব ভালো হয়েছে রে, এটা তোর হিরো না দিদি ভাই? সম্পূর্ণার মনে হলো পূর্ণা যেন আজকে একটু অন্যরকম করে ঘাড় নাড়ছে আর হাসছে। ওর কেমনই একটু অদ্ভুত লাগছিল। এমনিতে তো পূর্ণার সবটাই ভীষণ চেনা সম্পূর্ণার। ছোট থেকেই ও আঁকতে খুব ভালোবাসে, তাই সম্পূর্ণাও ছোটর থেকে ওর নিজের টিফিনে টাকা জমিয়ে কখনো ড্রয়িং খাতা, কখনো রং এনে দিত। সম্পূর্ণা যখন কলেজে যায়, রং তুলি নিয়েই সারাটা দিন কাটে পূর্ণার। আর সম্পূর্ণা বই নিয়ে বসলেও পূর্ণা আবার ওর আঁকার জিনিসপত্র নিয়ে বসে যায়। পূর্ণা ওর হলদে রঙের চাদরটা নিয়ে মুখ ঢাকছে দেখে সম্পূর্ণা হাসতে হাসতে বলল, ও আমি বুঝেছি এবার, এটা মনে হচ্ছে আমার জিজু। ওরও তোর মতো ইয়েলো ফেভারিট, তাই না? আর কিছু বলার আগেই পূর্ণা লজ্জা পেয়ে ঘাড়টা হেলিয়ে হাতে পায়ে ভর করে অন্যদিকে ঘুরে দিল। সম্পূর্ণা আরও ভালো করে দেখার চেষ্টা করলো ছবিটা। কি এমন এঁকেছে ওর দিদিভাই যার জন্য নিজেই এত লজ্জা পাচ্ছে? গোল গোল হলদে গেঞ্জির মালিককে চিনতে অবশ্য পারল না সম্পূর্ণা। পূর্ণাও রঙের বাক্স থেকে দুটো চকোলেট বার করে একটা সম্পূর্ণার হাতে দিয়ে মুখ দিয়ে আওয়াজ করলো, পে 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 যে। সম্পূর্ণা চকলেটটা খুলে খেতে খেতে বলল, বাহ, প্রেজেন্ট আমার জন্য? বাবাকে দিয়ে আনিয়েছিস না? পূর্ণা দুদিকে মাথা নেড়ে কিছু একটা বলার চেষ্টা করে ওর আঁকা ছবিটা আরেকবার দেখালো। সম্পূর্ণা ওকে জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার সোনাদি ভাই, খুব ভালো, খুব মিষ্টি খেতে, একদম তোর মতো। বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই যেন নানান চিন্তা মাথার মধ্যে এসে জট পাকিয়ে যাচ্ছে সম্পূর্ণার। সবচেয়ে বড় চিন্তা ওর পূর্ণাকে নিয়ে। বিছানায় ঘুমন্ত পূর্ণার মুখটা কত স্নিগ্ধ, শান্ত, নিষ্পাপ। কোথাও এতটুকু মিথ্যে নেই, ছলনা নেই, কপটতা নেই। বেচারি হয়তো ঠিক করে বুঝতেও পারেনি যে গত কিছুদিন ধরে ওর বোনের এ বাড়ি থেকে বিদায়ের তোড়জোড় চলছে। এরপর থেকে এই ঘর, এই বিছানা, এই পড়ার টেবিল, রঙের শিশি রাখার তাক, সবকিছু শুধু পূর্ণার জন্যই পড়ে থাকবে। সম্পূর্ণা পুরো একটা দিন বাড়িতে না থাকলে পূর্ণা বাড়ির সবাইকে অতিষ্ঠ করে তোলে। সেখানে যখন পুরোপুরি চলে যাবে সম্পূর্ণা, তখন কি হবে ভেবেই ভয়ে ওর বুকটা কেঁপে উঠছে। সম্পূর্ণা জানে ওর মা রেগে গেলেই পূর্ণার পিঠে দুমদাম করে ঘা বসিয়ে দেয়। নিজের চোখেই কতবার দেখেছে সম্পূর্ণা। আজ যদি ও ছেলে হতো তাহলে হয়তো সত্যি বাবা মা ওর উপর ভরসা করতে পারত। পূর্ণা দায়িত্ব ওর হাতে তুলে দিতে পারত। আমাদের সমাজ যে সে অধিকার মেয়েদের দেয়নি। মেয়েরা আজও বিয়ে না করে বাপের বাড়িতে পড়ে থাকলে কথা শুনতে হয় সে বাবা মাকেই। চেয়ারে বসে কলমটা নিয়ে নিজের চুলের মধ্যে অন্যমনস্ক হয়ে পাক দিচ্ছিল সম্পূর্ণা। ঠিক তখনই ওদের ঘরের মধ্যে এলেন চন্দনা দেবী। একবার তাকিয়ে দেখলেন পূর্ণা ঘুমোচ্ছে মশারির মধ্যে। সম্পূর্ণার পাশে বসে ওর মাথায় হাত রেখে চন্দনা দেবী জিজ্ঞাসা করলেন, কি রে, এত রাত হয়ে গেল, এখনো জেগে আছিস? সম্পূর্ণা ইচ্ছে করে বইটা আরেকটু সামনে টেনে নিয়ে বলল, এই কটা থিওরি বাকি আছে, একটু দেখে নিয়েই। চন্দনা দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কি জানি, ওরা কি আর ফাইনাল সেমটা কমপ্লিট করার টাইম দেবে তোকে? হয়তো আর। সম্পূর্ণা হালকা হেসে বিদ্রুপ করেই বলল, তাতে কি মা, তোমাদের জামাই তো অত বড় নামকরা কোম্পানির ম্যানেজার, ইউএসএতে পোস্টিং। চন্দনা দেবী মাথাটা নিচু করেই বললেন, জানি তুই আমাদের উপরে রাগ করে আছিস, কিন্তু আমারও যে কিছু করার নেই রে। দুজনে কিছুক্ষণ চুপচাপ, শুধুমাত্র ঘুমন্ত পূর্ণার জোরে জোরে শ্বাস প্রশ্বাসের শব্দ আর দেওয়াল ঘড়ির টিক টিক। চন্দনা দেবী শুরুটা করলেন, জানিস শম্পি, পড়াশোনাতে তোর মতো ভালো না হলেও আমারও পড়ার ইচ্ছে ছিল। 3 বোনের সংসারে আমি ছিলাম বড় মেয়ে। একটা পাশ করতে বাবা মা বিয়ে দিয়ে দিলেন। তোর বাবার সাথে বিয়ে হওয়ার পর চলে এলাম এই গোবিন্দগড়ে। এক রাতের মালা বদলেই হয়ে গেলাম মালাকার বাড়ির নতুন বউ। তখন শাশুড়ি মা বেঁচে ছিলেন। খুড় শ্বশুর ননদ দেওর করে তোর বাবার বড়সড় পরিবার। খুব শখ ছিল আমার একটা মেয়ে হবে, তাকে মনের মতো করে বড় করব। বিয়ের 2 মাস পেরোবার আগে দোরগোড়াতে এসে কার্তিক ঠাকুর দিয়ে গেল পাড়ার সব ছেলেপিলেরা।
শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠে গদগদ স্বরে বললেন, ছেলেই যেন হয় বৌমা। কার্তিক চাই আমাদের বংশে। জানি না কিভাবে মুখ ফুটে বেরিয়ে গেছিল সেদিন আমার যে মেয়ের শখ। বাড়ির সবাই রেড়ে করে উঠেছিল, বলেছিল শুভ দিনে আমি নাকি অশুভ কথা বলে দিয়েছি। সামান্য আপত্তি জানিয়েছিলাম পুজোর রেওয়াজে। বলেছিলাম আমি তো শুধু সুস্থ একটা শিশু চাই, কোনো সন্তান বা সন্ততি নয়। ঠাকুরমশাই রেগে যখন পুজো ফেলে উঠে যাচ্ছিলেন তখন সবাই আমাকে ধমক দিয়ে ওনাকে শান্ত করেছিলেন। তুই বিশ্বাস কর শম্পি, শুধু ওটুকুই। ওর বেশি প্রতিবাদ করার সাহস আমার ছিল না। তারপরের সব মন্ত্রপাঠ, নিয়ম আচার নিষ্ঠা ভরেই পালন করেছিলাম। তারপরেও কিভাবে যে আমার পেটে এলো পূর্ণা। সবাই বলল এ আমার পাপের ফল, কার্তিককে অবহেলা করার ফল। কেউ বলল নাও, বড় তো মেয়ের শখ ছিল, এবার মানুষ করো। কেউ মুখ বিকৃত করে বলল আমি নাকি গুরুজনদের রীতি রেওয়াজের উপরে মুখ খুলেছি, তাই এটা আমার শাস্তি। কিন্তু বিশ্বাস কর শম্পি, আমি সেদিন শুধু একটা সুস্থ শিশু চেয়েছিলাম। চন্দনা দেবীর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল সম্পূর্ণা, আজ যেন ওর অন্য কোনো মাকে দেখছে। চন্দনা দেবী আরও একবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, ডাক্তার বলেছিল ক্রোমোজোমের ডিফেক্ট। অনেক রকম টেস্ট করিয়ে তুই পেটে এলি। সেবার সত্যি কার্তিককে ডেকে বলেছিলাম এবার যেন তোমাকে পাই। ছেলে চাই আমাদের পরেও পূর্ণাকে দেখাশোনা করার জন্য ওর একটা ভাই চাই। কিন্তু একবার যে কার্তিকের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম আমি, তাই হয়তো ঠাকুরও কথা শোনেনি আর। ছেলে আমার হয়নি, তুই এলি, বিশ্বাস কর। তারপর থেকে ঘরের লোকের উপরে, গুরুজনদের উপরে কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই আমার আর হয়নি। তোকেও বলছি শম্পি, গুরুজনেরা যা বলেন আমাদের ভালোর জন্যই বলেন। বিয়ে করে মন দিয়ে সংসার করিস মা, দেখবি অনেক সুখী হবি। আয়ুষ খুব ভালো ছেলে, ওকে আমাদের বাড়ির সকলেরই খুব পছন্দ। তাছাড়া বিপদে আপদে পড়লে ওই তো আমাদের দেখবে। জামাই কি ছেলের চেয়ে কম কিছু? সম্পূর্ণার ওর মাকে খুব বলতে ইচ্ছে করছিল যে একটা বাইরের ছেলের উপরে ভরসা করতে পারো, অথচ নিজের মেয়েকে পারো না। আমি কি পারতাম না দিদিভাইয়ের দেখাশোনা করতে? আমি কি পারতাম না বাড়ির ছেলে হয়ে উঠতে? জামাই যদি ছেলে হতে পারে, মেয়ে কেন হতে পারে না? কিন্তু না বলা কথাগুলো কোনো কারণে যেন না বলাই রয়ে গেল। চন্দনা দেবী ঘরের বড় আলোটা নিভিয়ে দিয়ে বললেন, যা ঘুমিয়ে পড়, আর রাত জাগিস না, চোখের নিচে কালি পড়বে। দুদিন পরে তোর বিয়ে, আর এখন না ঘুমিয়ে ডার্ক সার্কেল হয়ে গেলে চলবে? চন্দনা দেবী চলে যাওয়ার পরেও বিছানায় শুয়ে ঘুম আসছিল না সম্পূর্ণার। এপাশ ওপাশ করতে করতে শুধু ভাবছিল, নারী, তোমার সবকিছুই কি পুরুষের তরে? চোখের নিচে কালি পড়লেও প্রশ্ন উঠবে সৌন্দর্য নিয়ে, আপত্তি আসতে পারে বিয়েতে, কতটা ভয় আর আশঙ্কাতে দিন গুনতে হয় কনে পক্ষকে। অথচ মুঠোফোনটা হাতে নিয়ে নেট অন করতে দেখতে পেল আয়ুষের ছবিগুলো। কলকাতায় কদিন আছে তার মধ্যেই প্রায়ই এরকম লেট নাইট পার্টির ছবি আপলোড করে। ড্রিঙ্ক, ডান্স, ডার্ক সার্কেল সবই ওদের অ্যালাউ। মালাকার বাড়িতে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা যে সম্পূর্ণার বিয়ের আগেই ঘটে যাবে সেটা কেউই ভাবেনি। পূর্ণা সেইভাবে কোথাও একা একা বেরোতো না, বেরোলেও সম্পূর্ণার হাত ছেড়ে যেতই না। হঠাৎ করে সেদিন সন্ধ্যের দিকে খেয়াল হলো পূর্ণা বাড়িতে নেই। এমনিতেই সেদিন সম্পূর্ণার আশীর্বাদী। মালাকার বাড়ি ভর্তি লোকজন, হই হুল্লোড়ে উৎসব চলছে সারাদিন ধরে। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে অনেকক্ষণ কেউ খোঁজ করেনি পূর্ণার। সম্পূর্ণা যখন ছাদ, কোঠাঘর, বাগান সর্বত্র হন্যে হয়ে খুঁজেও পূর্ণাকে পেল না, তখন হাঁপাতে হাঁপাতে এসে সবাইকে বলল, দিদি ভাই নেই, ও কোথাও নেই। ছাদ, ঘর, বারান্দা, বাথরুম, উপর নিচে, বাগানে কোথাও নেই। প্রথমে তো কেউ বিশ্বাসই করতে চাইল না, বলল সেটা কি করে সম্ভব? একে শীতের সন্ধে, রাস্তায় তেমন লোকজনও নেই। তাছাড়া পূর্ণা তো কোথাও কখনো একা বেরোয় না। অনেকে তো খোশ মেজাজে নিজেদের মধ্যে গল্প করতে করতেই বলল, ধুর, কোথায় আর যাবে, খুঁজে দেখ, সারাদিন তোকে না পেয়ে কোথাও অভিমান করে ঘাপটি মেরে বসে আছে। অবশ্য শেষ অবধি কারো কথাই ঠিক হলো না। সত্যি হয়ে গেল সম্পূর্ণার সন্দেহ। পূর্ণাকে সত্যি বাড়িতে কোথাও খুঁজে পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজির পরেও পূর্ণাকে না পেয়ে সবাই ভয়ে ঘামতে শুরু করলো। চন্দনা দেবী আছাড় কাছাড় খেয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, পূর্ণা তো নিজের নামটাও বলতে পারবে না, কোথায় চলে গেল মেয়েটা আমার। সম্পূর্ণার মনে হচ্ছিল যেন ওদের আলো দিয়ে সাজানো মালাকার বাড়িটাতে আজ নিমেষে অন্ধকার ছেয়ে গেছে। বুকের ভিতরটা খালি হয়ে গেছে ওর। কেউ আর ছবি নিয়ে এসে ওর হাতে নাড়া দিচ্ছে না, মুখ দিয়ে নানা রকম আওয়াজ করে গাল ফুলিয়ে অভিমান করছে না। দিদিভাইকে ছাড়া ও যে কিছু ভাবতেই পারে না। সম্পূর্ণার বাবা কাকারা এবার পুলিশেই খবর দেবে ভাবছে। তখনই পূর্ণাকে অজ্ঞান রক্তাক্ত অবস্থায় কোলে নিয়ে এসে হাজির হলো রুবাই। ওকে এমনিতেই মালাকার বাড়ির কেউ খুব একটা পছন্দ করে না, শুধু মালাকার
পাড়ার বাড়ি কেন, ওদের পাড়াতেও গুন্ডামির জন্য বেশ দুর্নাম আছে রুবাইয়ের। তার কোলে পূর্ণাকে এরকম অবস্থায় দেখে কেঁপে উঠল সকলেই। সম্পূর্ণায় ছুটে গিয়ে বলতে লাগলো, কিভাবে এরকম হলো দিদি ভাইয়ের? তুমি কোথায় ওকে পেলে রুবাইদা? রুবাই কিছু না বলে চুপচাপ ঘরের মধ্যে ঢুকে শুইয়ে দিল পূর্ণাকে। পূর্ণার অসংলগ্ন পোশাক দেখে বাড়ির অতিথিরা টের পেয়ে গেছে খুব বাজে কিছু একটা ঘটেছে। সম্পূর্ণা এবার বেশ জোরে ধমক দিয়ে প্রশ্ন করলো, কিভাবে এরকম হলো দিদি ভাইয়ের? বলবে তো কিছু? সম্পূর্ণা তাকিয়ে দেখলো রুবাইয়ের চোখ দুটো লাল হয়ে আছে, বেশ নেশা করে আছে। ওর গা থেকে যে মদের গন্ধ আসছিল সেটা বাড়ির সবাই এর মধ্যেই টের পেয়ে গেছে। ছলছল চোখে রুবাই বলল, আমি জানি না, বিশ্বাস কর। কৈলাসডাঙ্গার রাস্তা দিয়ে পেরিয়ে আসছিলাম, হঠাৎ ঝোড় থেকে একটা আওয়াজ পেয়ে গিয়ে দেখি, জানি না কিভাবে কি হয়েছে, মনে হলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে বাড়িতে নিয়ে আসা ঠিক হবে, তাই। সম্পূর্ণার বাড়ির সকলে তো রেগে রুবাইকে প্রায় মারধর শুরু করে এমন অবস্থা। গালিগালাজও দিতে শুরু করলো ওর কাকা। শালা মদ খেয়ে আমাদের বাড়ির মেয়েদের সাথে অসভ্যতা! এত বড় সাহস হয়েছে তোর? সম্পূর্ণার জ্যাঠতুতো দাদা বলল, দাঁড়া দেখছি তোর ঘাড়ে কটা মাথা আছে। সম্পূর্ণা দেখল অভিযোগটা একেবারে যে অযৌক্তিক তা নয়। রুবাই রীতিমতো টলমল করছে তখনও। পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণায় চেঁচিয়ে উঠল, দিদি ভাইয়ের জ্ঞান নেই আর তোমাদের মার মার কাট চলছে? প্লিজ কেউ ডাক্তার ডাকো। রুবাই অবশ্য ইচ্ছে করে আর বেশিক্ষণ দাঁড়ালো না ওখানে, চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। সবাই ব্যস্ত হয়ে পড়ল পূর্ণাকে নিয়ে। কয়েকটা দিন পেরিয়ে গেছে, এখনো সেই রাত্রের আতঙ্কটা কাটেনি পূর্ণার মন থেকে। ঘুমের ওষুধের জেরে অঘরে ঘুমোচ্ছে আর ঘুম ভাঙলেই চেঁচিয়ে উঠছে। সম্পূর্ণাকে দেখতে পেলে ওকে জড়িয়ে ধরে একটু হয়তো থামছে। সম্পূর্ণা চেয়েছিল পুলিশ কেস করতে, ওর বাড়ির লোকেরা জানাজানি করতে চায়নি। চন্দনা দেবীও কাঁদতে কাঁদতে বলেছেন, পূর্ণার তো যা হওয়ার হলো, এবার তোর বিয়েটাও যদি এসব শুনে ভেঙে যায়। পূর্ণার উপরে যে একজন নয় অনেকে মিলে অত্যাচার করেছে সে বিষয়ে সম্পূর্ণা নিশ্চিত। পূর্ণা যখনই ঘুমিয়ে পড়েছে ওর গায়ের কাটা আঁচড়গুলোতে হাত দিতে সম্পূর্ণা নিজেই শিউরে উঠেছে। কি অমানসিক অত্যাচার যে ওর দিদিভাই সহ্য করেছে সেটা ভাবলি ওর মাথার রক্ত গরম হয়ে উঠছে। অন্যদের মতো ওরও মনে হয়েছে এসব রুবাই আর ওর গুন্ডা বন্ধুরাই মদের নেশায় চুর হয়ে করেছে। সবকিছুর পরে ওর দিদিভাইকে বাড়িতে নিয়ে এসে নিজে আবার ভালো সাজতে চেয়েছে। ঘেন্না হচ্ছে ওর নিজের প্রতি, যেই ছেলেটা এত বছর ধরে ওকে বুনি ডেকে এসেছে, যার হাতেও রাখি পরিয়েছে প্রতি বছর, সে ওর দিদিভাইয়ের এত বড় ক্ষতি কি করে করতে পারলো? সম্পূর্ণার অনেক চাওয়া সত্ত্বেও কিছুতেই পুলিশে খবর দিতে রাজি হয়নি মালাকার বাড়ির কেউ। সদানন্দবাবু তো বলেই দিয়েছেন, ভাগ্য ভালো আমাদের এত কিছু ঘটে যাবার পরেও এখনো আয়ুষ বা ওদের ঘরের লোক বেঁকে বসেনি। পাশাপাশি প্রতিবেশীদের কানে খবরটা উঠতে বেশি সময় লাগেনি। এমনিতেও সেদিন বাড়ি ভর্তি লোকের মাঝেই অর্ধ বিবস্ত্র অবস্থায় রুবাই কোলে করে নিয়ে এসেছিল পূর্ণাকে। সম্পূর্ণা যেন মনে মনেই শেষ হয়ে যাচ্ছে। নিজেকে ওর শুধু স্বার্থপরই না, ভীষণ রকম অপরাধী লাগছে। আজ শুধু ওর জন্যই ওর দিদিভাই সুবিচার পাচ্ছে না। কতগুলো পশু ও দিদিভাইয়ের উপরে নারকীয় অত্যাচার করেও খোলা হাওয়াতে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, হয়তো নেক্সট টার্গেট খুঁজছে। অন্যদিকেও দিদিভাইকে এই অবস্থায় ফেলে স্বার্থপরের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে, সাথে প্রতিবেশীদের মুক্ত মন্তব্য, অনেক সৌভাগ্য করে এরকম রাজপুত্রের সম্বন্ধ এসেছে তোর, দেখতেও যেমন সুন্দর মনেও ততই উদার। অন্য কোনো ছেলে হলে এসব কেচ্ছা কীর্তি শুনে কবেই কেটে পড়তো। এমনভাবে সবাই প্রতিদিন বলছে যেন দোষটা ওদেরই, যেন দিদিভাই কিছু না বুঝে কতগুলো দানবের কামনার বলি হয়ে গেল, তারই মাথায় দোষের বোঝা। মন্তব্যের ভারে একদিকে যেমন ওর বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে, অন্যদিকে আশ্চর্যের ব্যাপার সবটা আয়ুষের কানে যাওয়ার পরেও একটা দিনের জন্য ও পূর্ণার খোঁজ নেয়নি। আর ওর বাবা মা আশা করে এরকম জামাই নাকি ওদের ছেলে হয়ে উঠবে, বিপদে পড়লে পূর্ণার দায়িত্ব নেবে। বিয়ের এক সপ্তাহ আগে সম্পূর্ণার কাছে ফোনটা এলো। ফোন করে আয়ুষ বলল, সরি সম্পূর্ণা, আমরা তো জানতামই না এত কিছু ঘটে গেছে। মনে মনে অবশ্য ভাবল সম্পূর্ণা, এত বড় মিথ্যে ঢপ না দিলেও চলতো। ওর দিদির সাথে হওয়া দুর্ঘটনার খবরটা জানতে মনে হয় কারোরই আর বাকি নেই। এই অবস্থায় আয়ুষের এরকমটা বলা সত্যি হাস্যকর। বিদ্রুপাত্মক একটা হাসি ছুড়ে দিয়ে সম্পূর্ণাও বলল, সত্যি জানতে না, নাকি ঝামেলায় পড়তে পারো বলে? বাকিটা বলার আগেই আয়ুষ বলল,
গড প্রমিস জান, আমি সত্যি কিছু জানতাম না। কদিন হায়দ্রাবাদের একটা প্রজেক্ট নিয়ে এত ব্যস্ত ছিলাম, কালই তো কলকাতা এলাম। জানলে আমি নিজেই দেখা করতে যেতাম। চুপ করে রইল সম্পূর্ণা। খুব বেশি তর্ক করার অধিকার যে নেই ওর। ঘরের লোক সে সীমানা বেঁধে দিয়েছে। প্রতি মুহূর্ত এত ভালো ছেলে, তত ভালো ছেলে শুনতে শুনতে ওর কান অসাড় হয়ে গেছে। আয়ুষী বলল আবার, জানি তোমার বাড়ির পরিস্থিতি ভালো নয়, তবুও একটা দিন, মানে আজ যদি সময় করে আসতে পারতে একবার। একটু চমকে উঠে বলল সম্পূর্ণা, আজ? আজ কোথায়, কেন? আয়ুষ গলাটা হালকা ঝেড়ে বলল, দেখো, বিয়ের একদিন পরেই তো আমার ফ্লাইটে টিকিট কাটা হয়ে গেছে। তারপর সেই 1 মাস পর ফিরবো। তার আগে তো তোমাকে নিয়ে আলাদা করে কোথাও যেতে পারবো না। তাই একটা দিন যদি তোমার সাথে, মানে একান্তে, বাড়ির লোককে ছাড়া, আমারও তো ইচ্ছে করে বন্ধুদের মতো বিয়ের আগে একটা ডেট। সম্পূর্ণার অবশ্য একদমই ইচ্ছা ছিল না, তবুও বাড়ির লোকের ওই এত ভালো ছেলে, রাজপুত্তুর, উদার মন, এসবগুলো ভেবেই কোনো প্রকারে মত দিল। ফোনটা রাখার আগে আয়ুষ বলল, তোমাকে খুব বেশি কষ্ট করতে হবে না জান। তুমি একটা গাড়িতে করে মৌরি স্ট্রিটে চলে এসো, তারপরে আমি পিক আপ করে নেব। ঘরের আলো আধারিটা খুব একটা ভালো লাগছে না সম্পূর্ণার। যেন ঘরটা জুড়ে কেউ ধোঁয়া ছড়িয়ে দিয়েছে। একটা টেবিলকে মাঝে রেখে দুপাশে বসেছিল ওরা। একে একে বেশ কয়েকজন এসে হাত মিলিয়ে গেল সম্পূর্ণার সঙ্গে। আয়ুষ পরিচয় করিয়ে দিল ওর বন্ধুদের সাথে। সম্পূর্ণার বেশ অদ্ভুত লাগছিল। আয়ুষী ওকে বলল একান্তে ওর সাথে সময় কাটাবে, তারপর নিজেই বন্ধুদের কেন ডাকলো। খাওয়া দাওয়ার পরে বুঝতে পারলো ওদের প্ল্যানটা আলাদা। খাওয়ার পরে শুরু হলো নাচ, নাচের সাথে মাতলামি। আয়ুষের বন্ধুরা এমনভাবে সম্পূর্ণার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে, সম্পূর্ণা চাইলে ওদের নিজের থেকে সরিয়ে ফেলতে পারছে না। সম্পূর্ণার কথা না শুনেই ওর হাত ধরে টেনে ওকে জড়িয়ে ধরে নাচার চেষ্টা করছে। আশ্চর্য হয়ে দেখছিল সম্পূর্ণা, আয়ুষ এর জন্য একটুও প্রতিবাদ করছে না। শেষমেশ চেঁচিয়ে বলল সম্পূর্ণা, আয়ুষ, আমার আর ভালো লাগছে না এসব। আই ওয়ান্ট টু লিভ। আয়ুষ নিজে ড্রিঙ্ক না করলেও ওর অন্য সব বেশিরভাগ বন্ধুই তখন নেশা করে আছে। সম্পূর্ণার কথা কানে না তুলেও আয়ুষও একই রকম হাত ধরে টেনে সম্পূর্ণার শরীরে নানান জায়গায় হাত দিতে লাগলো। সাথে একটু হেসে বলল, দে ওয়ান্ট টু ডান্স উইথ ইউ জান, এত ইরিটেট কেন হচ্ছ? পাশ থেকে আয়ুষের আরেকজন বন্ধু ততক্ষণে ওর হাত ধরেছে। দম বন্ধ লাগছিল সম্পূর্ণার। ও এবার আয়ুষের ওই বন্ধুটিকে বেশ জোরেই ধাক্কা দিল। ডান্স ফ্লোরে পড়ে গেল আয়ুষের বন্ধু ব্রোজেন। তারপরে গা ঝেড়ে উঠে ব্রোজেন বিরক্তির স্বরে আয়ুষকে বলল, হোয়াট ইজ দিস ব্রো, ইউ প্রমিস আস। আরেকজন পাশ থেকে নেশার স্বরে বলল, আরে ইয়ার, এর থেকে বেশি তো সেদিনের মজাটা ছিল। রাগে কাঁপতে কাঁপতে সম্পূর্ণা বলল, হোয়াট ইউ মিন? ব্রোজেনও বলল, হ্যাঁ ভাই, একদম রসগোল্লা ছিল। ওই লন্ডাটা এসে সব বিগড়ে দিল। সম্পূর্ণার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল শব্দ দুটো শুনে। বাকিটা অবশ্য চেপে দিল আয়ুষ। সম্পূর্ণার কাঁধে হাত দিয়ে ওকে সরিয়ে নিয়ে গিয়ে বলল, আই এম সরি বেবি, দে আর অল ড্রাঙ্ক। সম্পূর্ণা তখনও একইভাবে কাঁপতে কাঁপতে বলল, কি বলছে ওরা? রসগোল্লা, লন্ডা, এগুলোর মানে কি? আয়ুষ সম্পূর্ণাকে নিয়ে ওই ধোয়ার আলো আধারী ঘরটার বাইরে বেরিয়ে এলো। সন্ধে হয়ে গেছে ততক্ষণে। আয়ুষ গলা ঝেড়ে বলল, ধুর, মাতালে কি না বলে, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি, নয়তো আঙ্কেল আন্টি সবাই টেনশন করবেন। সেদিনে বাড়ি ফেরার পর থেকে শান্তিতে একবারের জন্য বালিশে মাথাটা রাখতে পারেনি সম্পূর্ণা। তবে পূর্ণা এখন অনেকটাই সুস্থ। আগের মতোই আবার রং তুলি নিয়ে বসতে শুরু করেছে। সেদিনও পূর্ণার আঁকা কয়েকটা ছবি নিয়ে নাড়াচাড়া করছিল সম্পূর্ণা। হঠাৎ করে দেখলো একটা ছবিতে মেরুন রঙের 4 চাকা আঁকা আছে, পাশে ঝোপ। 4 চাকার হেডলাইট দুটো দানবের মতো জ্বলছে। আঁকা ছবি হলেও চিনতে তেমন ভুল হলো না সম্পূর্ণার। এই গাড়িটা আয়ুষেরই, কিন্তু এরকম গাড়িটা অন্ধকার রাস্তায় ঝোপের ধারে কেন আঁকলো পূর্ণা? গাড়ির মধ্যেও তো কেউ নেই। পূর্ণার আঁকা আরও কয়েকটা ছবি এলোপাথারি দেখতে দেখতেই অন্য একটা ছবি বেরিয়ে এলো। বানর টুপি পরা কয়েকটা লোক, তাদের মধ্যে একজনের ডান হাতের আংটিটা সম্পূর্ণার ভীষণ চেনা। তবে কি সেদিন আয়ুষের কাছ থেকে ফিরে আসার পর থেকেও যা অনুমান করছে সব সত্যি? মানে এতদিন সবাই রুবাইকে অপরাধী ভেবেছে, ও তাহলে সত্যিকারের দোষী নয়? আর যাকে সবাই মহান আত্মা, উদার হৃদয়ে বলে মাথায় তুলে রেখেছে, সেই কি তবে এই পাশবিক ঘটনাটা ঘটিয়েছে? বুকের ভিতরটা ভীষণ জোরে কাঁপছে সম্পূর্ণার। আসল সত্যিটাও একজনের কাছেই জানতে পারবে। আর দেরি করলো না সম্পূর্ণা। সকাল হতেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে কার্ডিগানটা গায়ে দিয়ে বেরিয়ে গেল। সত্যিটা ওকে জানতেই হবে, অপরাধীকে মুখোশের বাইরে আনতেই হবে। রুবাই তখন ঘরে ছিল না যখন সম্পূর্ণা ওর এই টিনের চালা ঘরে গিয়ে ঢুকলো।
রুবাইয়ের মা সম্পূর্ণাকে দেখেই বলল, রুবাই তো এই মরে গেল রে, চপ আনতেই গেল, এখনই চলে আসবে, তুই পেরিয়ে এসে বস। রুবাইয়ের ঘরে ঢুকেই আরো বেশি করে অবাক হয়ে গেল সম্পূর্ণা। ঘরের মধ্যে ঝুলছে ওর দিদি ভাইয়ের আঁকা একটা ছবি। হ্যাঁ, কিছুদিন আগে ঠিক এই ছবিটাই দেখিয়েছিল পূর্ণা। হলুদ গলা গেঞ্জি, সাদা অক্ষরে কিছু লেখা। কিন্তু এটা কিভাবে রুবাইয়ের ঘরে এলো? তবে কেউ পূর্ণার কাছ থেকে ওটাই কেড়ে এনেছে? বুনি, তুই এখানে হঠাৎ করে? সম্পূর্ণা ঘুরে দেখলো ছবির মতো একই হলুদ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে রুবাই। হ্যাঁ, এতক্ষণে মনে পড়েছে সম্পূর্ণার কেন সেদিন ওই ছবিটা চেনা লেগেছিল। সেই পুজো দেখতে গিয়ে ভিড়ের মধ্যে যখন পূর্ণার শ্বাসকষ্ট শুরু হয়েছিল, সম্পূর্ণা ফোন করে ডেকেছিল রুবাইকে, তখনও ঠিক এটা পরেই তো এসেছিল। তার মানে সেদিন পূর্ণার লজ্জা পাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া কিছুই মিথ্যে নয়। কাপা স্বরে ছবিটার দিকে আঙুল তুলে সম্পূর্ণা জিজ্ঞাসা করলো, এটা? মাথাটা নামিয়ে রুবাই লাজুক হেসে বলল, প্রেজেন্ট। সম্পূর্ণা পুরো বাকরুদ্ধ হয়ে গেছে। যেই ছেলেটাকে ওদের গোবিন্দগড়ের সবাই মাতাল গুন্ডা বলে, সে কিনা ওর দিদি ভাইয়ের আঁকা একটা ছবিকে উপহার বলছে, তাও এরকম মাথা নামিয়ে। যাকে ওরা এতদিন পূর্ণার অপরাধী ভাবছিল, সে তার মানে অপরাধী নয়, বরং রক্ষাকর্তা। একটা ঢোক গিলে আবার জিজ্ঞাসা করলো সম্পূর্ণা, প্রেজেন্ট মানে? রুবাই মাথা চুলকে বলল, ধুর, তুই যে কিনা বুনি, প্রেজেন্ট মানে প্রেজেন্ট। আমি ওকে চকলেট দিয়েছিলাম সেদিন, তাইও আমাকে। বাকি কথাগুলো আর বলতে পারলো না রুবাই। ঘর থেকে বেরিয়ে গিয়ে হাঁক দিল, মা, বুনি এসেছে, ওকে চপ মুড়ি দাও, আমি মিষ্টি আনছি। ধপ করে বসে পড়ল সম্পূর্ণা বিছানাতে। কেউ যেন ওর কানের কাছে বলছে, সব মিথ্যে, সব মিথ্যে। এই সাজানো গোছানো দুনিয়ায় পরিপাটি করে বলা প্রতিটা শব্দ মিথ্যে। তার চেয়ে ঢের ভালো এরকম অগোছালো গুন্ডামি, লাজুক শব্দেরা। অনেক বড় ভুল করেছে, মানুষ চিনতে অনেক বড় ভুল করে ফেলেছে ওদের মালাকার বাড়ির লোকেরা, প্রতিবেশীরা। সব চকচকে জিনিস শোনা হয় না। ওর দিদিভাইয়ের অপরাধী মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, আর ওরা সেই অপরাধীরই গুণগান করছে। আর এই নিরীহ ছেলেটাকে সবাই মিথ্যে সন্দেহ করে কি না বলেছে। সময় এসে গেছে, আসল অপরাধীকে শাস্তিটা যে ওকেই দিতে হবে। মালাকার বাড়ি আজ আবার সেজে উঠেছে আলোর বাতিতে। সম্পূর্ণার পরনে লাল বেনারসি, হাতে সবুজ পান পাতা, ওরাজ বিয়ে। পূর্ণাকেও সবটা বুঝিয়ে রেখেছে। ওকে যে পারতেই হবে, ওর দিদিভাইয়ের ভাই ওকে আজ হয়ে উঠতেই হবে। ও আজ অপরাধীদের মুখোশ টেনে খুলবে। সেই মানুষগুলোর কাছে আয়ুষকে বেপর্দা করবে, যারা ওকে মহান বলে বলে মাথায় তুলে দিয়েছিল। হঠাৎ করে আওয়াজটা কানে এলো সম্পূর্ণার, বর এসে গেছে, বর এসে গেছে। আরো বেশি সজাগ হয়ে উঠল। পূর্ণার হাতে নিজের হাতটা রেখে বলল, পারতেই হবে দি ভাই, তোকে আমার জন্য পারতে হবে। পূর্ণা মুখে কয়েকটা আওয়াজ করে সম্ভবত আশ্বস্ত করলো সম্পূর্ণাকে। বিয়ের পিড়িতে গিয়ে চুপচাপ বসলো সম্পূর্ণা। তার ঠিক একটু পরেই পূর্ণা গিয়ে মুখে নানা রকম আওয়াজ করে চেঁচাতে লাগলো আয়ুষকে দেখে। আয়ুষ ভেবেছিল পূর্ণার পক্ষে কিছু মনে রাখা সম্ভব নয়, কারণ ওরা সেদিন শীতের সন্ধ্যেতে প্রত্যেকে বানর টুপি পরেছিল। সবাই যখন পূর্ণার আচরণ দেখে হকচকিয়ে গিয়ে ওকে বকাবকি শুরু করেছে, তখনই পান পাতাটা বিয়ের অগ্নিকুণ্ডে ফেলে উঠে দাঁড়ালো সম্পূর্ণা। আঙুল তুলে দাঁড়ালো আয়ুষের দিকে, চেঁচিয়ে বলল, কিছু বলার যদি থেকেই থাকে এনাকে বলুন। হ্যাঁ, আপনাদের সাধের এনারাই জামাইকে জিজ্ঞাসা করুন, কিসের লালসায় বধূদের সাথে কৈলাস ডাঙার পাশের ঝোরে সেদিন রাত্রে গিয়েছিলেন উনি। একটা প্রতিবন্ধী মেয়ের শরীরে কি এমন যৌন উদ্দীপনা খুঁজে পেয়েছিলেন? বিয়ের পাত্রপক্ষ, কনে পক্ষ সবাই সম্পূর্ণার কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। চন্দনা দেবী একবার এগিয়ে এসে বললেন, কাকে কি বলছিস সম্পি, তোরও কি মাথা খারাপ হয়ে গেল? সম্পূর্ণা হো হো করে হাসতে লাগলো। অনেকক্ষণ পরে হাসি থামিয়ে বলল, কেমন মা তুমি, নিজের মেয়েদের যন্ত্রণা অনুভব করতে পারো না? তোমার বড় মেয়ে যার কাছে নির্যাতিত হলো, ছোট মেয়ের সাথে তারই বিয়ে দিচ্ছ? আয়ুষ ধমকে দিয়ে বলল, কী সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? কি প্রমাণ আছে তোমার কাছে? সম্পূর্ণা হাততালি দিয়ে বলল, ওয়াও, তোমাদের জামাই তো সত্যি বড় উদার হৃদয়ের। এত নোংরা একটা কাজের পরেও গলা তুলে প্রমাণ চাইবার সাহস দেখাচ্ছে। সবাই অবাক হয়ে দেখছিল। ঠিক একটু আগেই যেই মেয়েটার পান পাতা থেকে মুখ সরিয়ে লাজুক চোখে তাকাবার কথা ছিল, সেই ওর দিকে তাকিয়ে আছে শানিত চোখে। রাগে আগুনের গোলার মতো জলজল করছে সম্পূর্ণার চোখের দুটো তারা। পূর্ণার আঁকা ছবি দুটো বার করে আয়ুষের দিকে মেলে ধরে বলল, দেখো তো, প্রথম ছবির গাড়িটা আর দ্বিতীয় ছবির আংটিটা চিনতে পারো কিনা? এবার বেশ ঘাবড়ে গেল আয়ুষ। অবশ্য সাথে সাথে আয়ুষের বাবা দীপেশ সান্যাল বলে উঠলেন, এর থেকে কি এমন প্রমাণ হয়ে যায়?
এইভাবে আমাদের সম্মানহানি করা হচ্ছে একটা পাগলের আঁকা নিয়ে। সম্পূর্ণার হাত থেকে ছবি দুটো দীপের সান্যাল কেড়ে নেওয়ার আগেও গুটিয়ে নিল। পূর্ণা পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিল। ওর ঠোঁট দুটো সব শুনে রাগে থরথর করে কাঁপছিল। আরও কয়েকজন বরযাত্রী বলল, তেমন যদি কিছু হয়ে থাকে তো তার জন্য আইন আদালত আছে। এভাবে বিবাহ মণ্ডপে ডেকে আনার কি উদ্দেশ্য? বিয়ে যখন করবে না তখন শুধু শুধু অপমান আর হেনস্থা করতেই কি? সম্পূর্ণা গলা তুলে বলল, চিন্তা করবেন না, বাকিটা আদালতেই বুঝে নেব। এখানে শুধু কিছু মানুষকে জানানোর ছিল, চকচক করলে শোনা হয় না। ঝকঝকে পোশাকের আড়ালে কত কুৎসিত নোংরা মন যে ঢাকা থাকে সেটাই শুধু বেপর্দা করার ছিল আমার। আয়ুষ রাগে গড়গড় করতে করতে উঠে চলে গেল। আয়ুষের বাড়ির সবাইও ওখান থেকে যেতে শুরু করেছে। চন্দনা দেবী মাথায় হাত দিয়ে বিবাহ মণ্ডপে বসে পড়তেই পূর্ণার হাতটা ধরে গিয়ে বলল, কেন মা, কিসের এত ভয়, কিসের এত লজ্জা? দিদি ভাইয়ের ওই অবস্থায় কি আমাদের জন্য এগিয়ে এসেছিল? সদানন্দ বাবু মাথাটা নামিয়ে দাঁড়িয়েছিলেন। সম্পূর্ণা চিৎকার করে বলল, আর কবে বাবা, কবে চিনবে আসল আর নকল সোনার ফারাক? একটা বাইরের ছেলেকে ভরসা করতে পারো, নিজের মেয়েকে নয়, কেন বাবা? চন্দনা দেবী তাকিয়ে দেখলেন ওনার বড় মেয়ে পূর্ণার মুখেও যেন আজ তেজ উপচে পড়ছে। সম্পূর্ণা শক্ত মুঠিতে পূর্ণার হাতটা ধরে বলল, হতে পারি আমরা মেয়ে, তবু কারোর থেকে কম না। আমরা দুজনেই সব লড়াইয়ের জন্য স্বয়ং সম্পূর্ণা। রুবাই কাছাকাছি কোথাও ছিল। বিয়েবাড়ির হট্টগোল, আয়ুষদের ফিরে যাওয়ার খবর শুনে এসেছিল মালাকার বাড়িতে। দূর থেকে দুই বোনকে দেখেও মনে মনে বলল, আমি আছি, পাশে আছি, সাথে আছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।